আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সশস্ত্র বাহিনী দিবস আজ। ৭১-এর এই দিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ সূচনা করে সেনা, নৌ, বিমান বাহিনী। জলবায়ু সম্মেলনে শেষ মুহূর্তের আলোচনা, দর কষাকষি। জলবায়ু অভিঘাতে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয় অন্তর্ভুক্তিতে বাংলাদেশের দাবি। এবং মৎস্য উৎপাদন আহরণে বিশ্বের শীর্ষ ৫ দেশের একটি বাংলাদেশ, হুমকিতে থাকা সম্ভাবনাময় খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস আজ। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এরপর থেকে প্রতিদিনই মুক্ত হতে থাকে বিশাল এলাকা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবান্বিত দিনটি যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে যুদ্ধে অংশ নেয়। এক পর্যায়ে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার নেতৃত্বে ছিলেন ৩ বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনী। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এরপর থেকেই একের পর এক আসতে থাকে সফলতা। মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন এলাকা। স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী যেমন কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি দেশ পুনর্গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে। ঝড়, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবসময় সামনের সারিতে থাকে সেনা, নৌ ও বিমান বাহিনী। সবশেষ বন্যায়ও দুর্গতদের উদ্ধার থেকে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব শান্তি রক্ষায়ও কাজ করে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, অন্যদিকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে চলছে শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি। উন্নত দেশগুলোর আশ্বাস ও প্রতিশ্রুতির দিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো যখন তাকিয়ে, তখন সাইড ইভেন্টে উঠে এসেছে জলবায়ু অভিঘাতের কারণে বাংলাদেশের উপকূলীয় জনপদের দুর্যোগের তথ্য উপাত্ত ও সমাধানের প্রস্তাবনা। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু পরিবর্তন পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীকে প্রভাবিত করলেও এর সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে নারীদের উপর। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে নারী, শিশু ও তরুণরা জলবায়ু সংকটের কারণে যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অন্যতম পানি ব্যবস্থাপনা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগে বাস্তুচ্যুতির পাশাপাশি গভীর প্রভাব পড়ে সামাজিক ও অর্থনৈতিক খাতে। এমন বাস্তবতার সম্মেলনে ক্লাইমেট ক্রাইসিস, ওমেন অ্যান্ড ওয়াটার গভর্নেন্স শীর্ষক সাইড ইভেন্টে বিশ্বের কাছে তুলে ধরা হয় দেশের উপকূলীয় দুর্যোগের ভয়াবহ তথ্য। পাশাপাশি সংকট নিরসনে নানা উদ্যোগ ও প্রয়োজনীয়তার চিত্রে আহ্বান জানানো হয় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে। কোস্টাল এরিয়াতে সাইক্লোন, স্টর্ম, স্যালাইনিটি ইন্ট্রুশন, ইরোশন, হিটওয়েভ সবই হয়, কিন্তু এই সব হওয়ার মধ্য থেকে আমরা যদি দেখি যে এর মধ্য থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়
উপকূলীয় অঞ্চলের মহিলারা এবং ইয়তরা। Now is the time to really step up, escalate, to actually work together. Because previously they said climate change is only a problem of the Ministry of Environment or the Ministry of Local Government. But now all government entities actually have to work together to address the climate problems in Bangladesh. টেকসই পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। Our ecosystem is a unique ecosystem of Bangladesh and it has its own challenges. And our coastal ecosystem and the coastal area is actually faced with the risk of sea level rise and gradual disappearance. So if there is rise in temperature above 1.5 degree, then 1/3 of Bangladesh will go underwater, and that 1/3 comprises the coastal area where we have around 19 districts. পানি নিয়ে যে ক্রাইসিস, মহিলাদের যে নানা রকম সমস্যা হচ্ছে উপকূলে এবং মানুষের যে নানা ধরনের সমস্যা, সেই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে পানি বাহিত রোগ, পানি ক্রাইসিস, সল্ট ওয়াটার এবং এই যে উপকূল অঞ্চলে যখন ঝড় জলোচ্ছ্বাস এবং নানা ধরনের যে সাইক্লোন হচ্ছে, তাতে গিয়ে কিন্তু ওয়াটার লগিংও হচ্ছে। লোকালি বলি অথবা ইন্টারন্যাশনালি বলি, দুইভাবেই কিন্তু আমরা সেভাবে এই জায়গাটিকে সেইভাবে তুলেও ধরতে পারছি না এবং সেভাবে এদের সাহায্য সহযোগিতাও করতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আসলে যত বেশি প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, তাহলেই কিন্তু এই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু উপশম হবে এবং তাদের কিন্তু এই দুরবস্থার লাঘব হবে। সভ্যতা রক্ষায় চলমান আন্দোলনের বিপরীতে বিশ্লেষকরা বলছেন পানি ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু অভিযোজনের উপর সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ জরুরি। সম্মেলনের নির্ধারিত সময় শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসতে পারেনি ধনী দেশগুলোর অনেকেই। নানা ফোরামে চলছে আলোচনা ও দর কষাকষি। প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই অনড় রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জলবায়ু অভিঘাতে সৃষ্ট মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি ইউএনএফসিসিসি এর নীতিমালায় অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগণের মানসিক স্বাস্থ্য সমস্যা শীর্ষক সাইড ইভেন্টে বক্তারা বলেন, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগ মানুষকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের জীবিকা, পরিবার ও সামাজিক বন্ধন নষ্ট করে দেয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরও একটি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু পরিবেশগত সংকটই তৈরি করছে না, বরং মানব স্বাস্থ্যের উপর ফেলছে গভীর প্রভাব। মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যখন বৈশ্বিকভাবে আলোচিত, তখন বিশ্বমঞ্চে দেশের চিত্র ফুটিয়ে তুলতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত COP28-এর সাইড ইভেন্টে এ সংক্রান্ত থিমেটিক সেশন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বছর ঘুরে এবার বাকুতে ব্র্যাকের সাইড ইভেন্টে উঠে এলো জলবায়ু সংকট, আকস্মিক দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার যোগসূত্র ও উত্তরণে করণীয়। লস অ্যান্ড ড্যামেজের ফান্ডিংয়ের বিষয়টি গুরুত্ব পাবে এবং একই সাথে এনসিকিউজি অর্থাৎ 25 সালের পরবর্তী সময়ে আসলে ডেভেলপিং কান্ট্রিগুলোর ডেভেলপ কান্ট্রি থেকে এই তাদের ন্যাপ এনডিসি বাস্তবায়নের জন্য কি পরিমাণ অর্থায়ন পাবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিবে। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে নানা ধরনের দুর্যোগ হচ্ছে উপকূলীয় অঞ্চলে, তাতে মেন্টালি কিন্তু অনেকেই এফেক্টেড হচ্ছে। এবং যে ব্যাপারটি 2023 সালে COP28-এ প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রথম তুলে ধরেছিল, সেই ব্যাপারটি এবার ব্র্যাক ইন্টারন্যাশনালি যাতে এটা জোর দেওয়া যায় এবং এটা যাতে ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে, সে ব্যাপারটি তারা জোর দিয়েছেন এবার এই সাইড ইভেন্টে বাংলাদেশ প্যাভিলিয়নে। তো এটা আসলে এমন একটি বিষয় যেটা ইউএনএফসিসির পলিসিতে এখন পর্যন্ত
ইনক্লুড করা হয়নি, যেটা আমরা চাচ্ছি যেটা যেন ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে এবং এটাতে যেন জোর দেওয়া হয়। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিকভাবে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি বলছেন নীতি নির্ধারকরা। The climate conversation, negotiation that we are having here should have a human face. And studies of this sort actually help us put human face to the whole problem. I'm sure in the process of revisiting the health-related adaptation plan, you will get the opportunity to work with the government so that the problem is actually reflected in its right magnitude. গবেষণা বলছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জলবায়ু সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর হবে। এমন অবস্থায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গতি পাবে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের অভিযাত্রা। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। বিশ্বব্যাপী মৎস্য সম্পদ উৎপাদন ও আহরণের প্রথম 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য সম্পদ। প্রাণীজ আমিষ ও পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। তবে জলবায়ু পরিবর্তন ও দখল দূষণে নদীসহ জলাশয় ভরাট হয়ে যাওয়ায় মানব সৃষ্ট নানা কারণে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। হুমকিতে থাকা সম্ভাবনাময় এই খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মৎস্য দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভৌগোলিকভাবে নদী, খাল, বিল, হাওর, লেকসহ মিঠা পানির জলাশয়ের পাশাপাশি বাংলাদেশে রয়েছে সুবিস্তীর্ণ উপকূলীয় ও সমুদ্র এলাকা। আর এই বিশাল জলসীমায় মৎস্য সম্পদ অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমিষের মোট চাহিদার সিংহভাগ পূরণ করা হয় মিঠা পানির মৎস্য সম্পদ থেকে। অভ্যন্তরীণ জলাশয়গুলোতে প্রায় 260 প্রজাতির মাছ এবং 50-এরও বেশি প্রজাতির চিংড়ি পাওয়া যায়। প্রায় 40 প্রজাতির মাছ উৎপাদন করা হয় কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে। সমুদ্র সীমায় ইলিশ, লইট্টা, ছুরি, রিঠা, সুরমা, কোরাল, টুনাসহ প্রায় 475 প্রজাতির মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছের শতকরা 66% মাছই ইলিশ। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম। এছাড়াও বড় অংশ দখল করে আছে চিংড়ি। এই শিল্পে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে অর্জিত হয় বিপুল বৈদেশিক মুদ্রা। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার সহ বিভিন্ন কারণে ভয়াবহভাবে দূষিত হচ্ছে পানি, যা মাছসহ অন্যান্য জলজ জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টি ও খরায়ও মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে বিপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 500টি অভয়াশ্রম স্থাপন সহ উদ্ভাবিত হয়েছে বিলুপ্ত প্রায় 40 প্রজাতির দেশীয় মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি। 29টি জেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন, প্রজনন মৌসুমে জাটকাসহ ইলিশ আহরণ নিষিদ্ধ করা এবং মাছ সংরক্ষণে বিভিন্ন আইন প্রণয়ন করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বজায় থাকবে মাছে ভাতে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিশ্বব্যাপী মৎস্য সম্পদ 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশেই নগর জীবনে সবুজের ঘাটতি দূরীকরণ, নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি সৃষ্টির উৎস হয়ে উঠেছে ছাদ কৃষি। এই তালিকায় এবার যুক্ত হল রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। 10 তলা ভবনের বিশালাকার ছাদকে সাজানো হয়েছে মাঠের ফসলের আদলে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। এই ভবনের 16,500 বর্গফুট ছাদ জুড়ে উৎপাদন হচ্ছে
সবুজ শাকসবজি, রয়েছে রকমারি ফলদ বৃক্ষ, ঔষধি গাছগাছালি এবং রঙিন ফুল। সবুজের এই আয়োজনটি এখন কর্মস্থলের প্রাণশক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এর মূল উদ্যোক্তা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরজ সরকার। আমি এখানে যোগদান করেছি 2023-এর 21শে সেপ্টেম্বর। তার আগে এখানে 25 থেকে 26টা আম গাছ ছিল। এখন টোটাল এখানে 350 পট আছে আমার। এবং সব রকম সবজি আমি এখানে করেছি এবং নিজে খেয়েছি, আমার অফিসাররা খেয়েছে। কৃষির প্রতি গভীর ভালোবাসায় তিনি কর্মজীবনের সবখানেই উদ্যোগ নিয়েছেন এমন উৎপাদনের। যখন আমি সার্ভিসে আসি তখন আমি ম্যাক্সিমাম টাইমই সরকারি কোয়ার্টারে থেকেছি। সরকারি কোয়ার্টারে আপনি জানেন যে চারপাশে একটু জায়গা থাকে, তো ওই যেখানেই গিয়েছি সেখানে আমার পরিবারের যে প্রয়োজন বা চাহিদা যেটা সবজি, এটা আমি লাগাতাম। কিছুটা বলতে পারেন উত্তরাধিকার সূত্রে। বাবা খুব ভালো কৃষক ছিল। আমার মারও তার হাতে সিম গাছ দেখেছি, আমি লাউ গাছ দেখেছি, ওইটা আমার ইন্সপিরেশন ছিল। আর এক্ষেত্রে ক্রেডিট আপনারও কিছুটা আছে। এখানে নিয়মিত অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও। এতে নিজেদের কাজে পাচ্ছেন বাড়তি উদ্দীপনা। আর যখন এগুলো সবজি করে উৎপাদন হয়, যখন করে তখন আমাদের সকল কলিগকে সমবন্টন করে দেন। সমাজের যে কোনো স্তর থেকেই নিজেকে কৃষির অনুকূলে রাখা যায় তা প্রমাণ করলেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুরজ সরকার। শুধু এই ভবনটির ছাদ জুড়ে যে কৃষির আয়োজন, সেটি দেখবার মতো, এবং ফেলে রাখা এই ছাদটিকে যেভাবে সবুজে ভরে তুলেছেন, এটা অন্যের জন্য হতে পারে অনুকরণীয়। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকের নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার কৃষি সংবাদ। বরগুনায় রিলে পদ্ধতিতে গম চাষ হচ্ছে, অর্থাৎ আমনের ভেতরে গম ছিটিয়ে ধানের জমিতে আবাদ করা হচ্ছে গম। একসময় উপকূলের লবণাক্ত পতিত জমিতে বর্ষা মৌসুমে শুধু আমন ধান হতো। ধান কাটার পর আর কোনো ফসল না হওয়ায় বছরের অর্ধেকটা সময় জমি পতিত থাকত। ফসলি জমির ব্যবহার বাড়াতে এই পদ্ধতি। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রিলে পদ্ধতিতে উৎপাদিত গম শুধু বাড়তি ফসলই দিচ্ছে না, পাশাপাশি মাটির লবণাক্ততা কমাতেও সহায়ক ভূমিকা রাখছে। ফলে উপকূলের কৃষি বৈপ্লবিক পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি করেছে এই রিলে পদ্ধতি। শুধুমাত্র কৃষক রিলে গম চাষের বদৌলতে শুধু একটা বাড়তি ফসল গমই পাচ্ছে না, সেই সাথে তার জমির লবণাক্ততাও মাত্রাও কমে যাচ্ছে। এটি একটি ভালো ইঙ্গিত এই উপকূলের কৃষকদের জন্য। যদি সেই কৃষক উপকূলে এই রিলে গমের পদ্ধতিতে রিলে গম চাষ করে, তাহলে আমন ধান পাবে এবং গম পাবে। এছাড়াও বিনা চাষে কম খরচে বেশি ফসল পাওয়ায় এক ফসলি জমি রূপান্তরিত হয়েছে দুই ফসলিতে। লবণাক্ততার কারণে শুধু ধানের পর অন্য কোনো চাষ হতো না। এরপরে এই সার আসলো, তারপর পরামর্শ দিল যে এরকম পদ্ধতিতে গম চাষ করলে আবার যে জমিগুলো খালি থাকতো ওগুলো আর খালি থাকবে না। এরপর তার কথা মতো আমরা চাষাবাদ করলাম। গম চাষ করার পরে এক বিঘে জমিতে প্রায় 5,000 টাকার মতো খরচ হয়, প্রায় 20,000 টাকার মতো গম আসে। গেলবার যারা হালাইছে, হ্যাঁ গো খুব ভালো হয়েছে, হারা লাভবান হয়েছে, এই দেখে এবার আমিও সেই চাষ করবো। এখন বছরব্যাপী ফসল হওয়ায় উপকূলের অনেক এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। ফিরতে শুরু করেছে কৃষকদের আর্থিক সচ্ছলতা। এই প্রক্রিয়ায় আগামীতে উপকূলের কৃষি অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে উঠবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শুষ্ক মৌসুমেও চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। পানি কমতে থাকায় নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে ভাঙনে 150-এর বেশি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। আগামী বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে তীব্র ভাঙনে দিশেহারা ডাকাতিয়া নদী তীরের বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা। এক সপ্তাহের ব্যবধানে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ি সহ ১৫০'র বেশি ঘরবাড়ি বিলীন হয়েছে। প্রত্যেক বছরই দেখি এই জায়গায় ভাঙতেছে, কিন্তু কোনো সরকার কোনো প্রতিরোধ করতেছে না। প্রত্যেক বছরে ভাঙে, দুইবার ভাঙছে, যা দেখে ভাই। আমাদের বাড়িও ভাঙছে, এখানে আমাদের বাড়ি ছিল, বর্তমানে এখন নদীর মাঝখানে আমাদের বাড়ি। ভাঙন ঝুঁকিতে মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। প্রত্যেক বছরই ভাঙতে আছে, কিন্তু কেউ এটার নেয় না, পদক্ষেপ নেয় না। একে 4 করে বাঙ্গল খাইয়া ঘর লড়াইতে লড়াইতে আর জায়গা নাই, হ্যার ফরের হেইভার যে উঠছি বাড়ি লিয়া। এই বাড়ির সবচেয়ে বেশি গুরুত্ব ভাঙছে। অন্য মানুষের দিশমিশ না পাইয়া বাঁশ বুশ দিয়া ফালিং ফুলিং দিয়া থাকতে আছে। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষার আলোকে আমরা 172 কোটি টাকা ব্যয়ে ডাকাতিয়া নদী পুনর্খনন এবং প্রতিরক্ষা কাজের একটা ডিপিপি কিন্তু প্রস্তাব করেছে এবং এটা পানি সম্পদ মন্ত্রণালয়ে রয়েছে। যদি আমরা অনুমোদন পাই তাহলে এই সমস্ত এলাকায় আমরা কাজ বাস্তবায়ন করলে এই এলাকার নদী ভাঙন রক্ষা পাবে। জীবন জীবিকা রক্ষায় ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে সুপারফিশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সশস্ত্র বাহিনী দিবস আজ। ৭১-এর এই দিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ সূচনা করে সেনা, নৌ, বিমান বাহিনী। জলবায়ু সম্মেলনে শেষ মুহূর্তের আলোচনা, দর কষাকষি। জলবায়ু অভিঘাতে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয় অন্তর্ভুক্তিতে বাংলাদেশের দাবি। এবং মৎস্য উৎপাদন আহরণে বিশ্বের শীর্ষ ৫ দেশের একটি বাংলাদেশ। হুমকিতে থাকা সম্ভাবনাময় খাত রক্ষায় সমন্বিত পদক্ষেপের তাগিদ। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।